ইট পাটকেল পর্ব ৩০ লিখেছেন সানজিদা বিনতে সোফি। মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিংয়ের তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়েছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আশমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে, আশমিনকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না, আঙ্কেল রাগলে কিন্তু কানমলা দিবে। ভালো বাচ্চারা এসব করে? কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে চলে গেল। আশমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনে গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতে তাকে ছেড়ে দিয়ে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকে কটমট করে তাকিয়ে আছে, কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাচুমাচু করে বলল, স্লিপ অফ জড়াজড়ি বউ, আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে এ চলে এসেছে। আমার ছোট বোনের মতো। আজ থেকে এ তোমার ননদ। ননদের সাথে ভাব করো কিন্তু, আমি বাইরে আছি। কথাগুলো বোর্ডেই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেদিন থেকেই সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলেছে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়ে বাচ্চা কাচ্চার ডাইপার চেঞ্জ করাবে। সানবেগ করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভীর ভয়ার্ত গলা শুনে মুখ কুঁচকে ফেলল আশমিন। মনে হলো কেউ তাকে 1 গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছে। তুমি এক পাখি কথা বলছো সানভি। তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলা ভালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্য আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো কি? বইয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও তো একটা করে এনআইডি কার্ড আছে। তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে কি থাকবে? সানভি জল ঝুলিয়ে না বোঝার না বদক মাথা নাড়ল। আশমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই। না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিনে তার প্রাণ নেবে। এত অনাচার চোখে দেখা যায় না। আশমিনকে বের হতে দেখে রিসেপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও নিয়ে চলুন স্যার। এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গুই হয়ে যাব। সানভি কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়াবো। লুবানা তাতে রেগে গেল। তাকে আবার শাবানা বলেছে এই লোক। তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব তো। আশমিন এই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে। এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিস্টার? সরকারি হাসপাতাল মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখ বন্ধ রাখুন বলছি, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দিব। তখন ঝুলে থাইকে না জীবন। ওদের তর্কের মাঝে মেসেজ পেয়ে বেরিয়ে গিয়েছে আশমিন। তার লোকের নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটে এসেছে আশমিনের পিছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও এসে তার সাথে উঠে বসল। সানভি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কী হালে আছে কে জানে।
আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে সানভির দিকে তাকিয়ে স্টার্ট দিতে বলল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে, সমানে সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে হয়। নেহাতি তার টনসিল ফুলে যায় বলে যেতে পারছে না। আচ্ছা, ঝামেলা শেষ হলে সে কুকুর খুঁজতে বেরিয়ে হবে। কোনো পাগলা কুকুরের কামড় খেয়ে এই চাকরিতে এসেছিল। তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে। সে তার কী ক্ষতি করেছিল, এর একটা হেস্তনস্ত হওয়া দরকার। সানভির ভাবনায় সেদ পড়ল আশমিনের ডাকে। এখানেই গাড়ি থামাও সানভি। গাড়ি থামাতে আশমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। এত ঝগড়া বৃথা করে আশমিন তাদের না নিয়ে চলে গিয়েছে। সানভির চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিংস হলো। দেখলে শাবানা, স্যার আমাকে না নিয়ে চলে গেল। এখন আমি কি করব? আসেন, গলাগলি ধরে কাঁদি। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে তার আর ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে দিবে। আধ ঘন্টার মধ্যেই আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচড়া পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় বলল, ভেতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। আমার বইয়ের কী অবস্থা এখন? চেয়ারে বেঁধে রেখেছে। তাই? ভিতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো অমি। আমার প্রেম পাচ্ছে, বইয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব। কেউ তাতে যেন ডিস্টার্ব না করে। আমি নিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার সেরা বলতে ভুলল না। অমিরা ভিতরে ঢোকার কয়েক মুহূর্ত পরেই গোলাগুলি শুরু হলো। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের ওপর। আটঘাট বেঁধে নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে। তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতেই কয়েকজনের মাথায় শ্যুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসল সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমিত এসে ভয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে তার চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল চেয়ারের ওপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি আর তার লোকেরাও কেঁপে উঠল। আশমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যাই অবস্থা। একজন কাঁপা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করল। তার হৃদস্পন্দন থেমে গিয়েছে। নূরের কপাল থেকে চুইয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল, না হলে সব কটাকে আজ কিমা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা নড়াচড়া করছে না। আশমিন বজ্র কণ্ঠে বলল, এখনই মরবি না। আমার মারা শেষ হয়নি। রেস্টিং। মরে গেলে হাড় গোটা একটা আস্ত রাখবো না।
বাকি সন্ত্রাসীর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে চকা, না হলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দিব। আমার বউরে বস্তায় ভরা, ভাবলাম বউরে এসে বাধা দেখব, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলব। অথচ তোরা আমার বউয়ের কপার ফাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর ডাক্তার কই, আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বল। বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে আমি পিটিয়ে কবরে পাঠিয়ে দিব।